নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমি এসেছি আপনাদের সামনে মাইকেলের কিছু কথা স্মরণ করার জন্যে। তিনি আমাদের সামনে অনেক কিছু এনেছিলেন। তার সর্বশ্রেষ্ঠ রচনা মেঘনাদ বধ কাব্য, সেটা আমরা জানি সকলেই। আমি শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি তিলোত্তমা সম্ভব কাব্যে একটি গুরুজন বাক্য স্মরণ করেছিলেন। ये नाम केचिदाहो न प्रखस्तो अवज्ञं जानन्ति ते किमपि तानो प्रति नैव যত্নঃ उत्पत्स्यते हस्ति मम कोऽपि समानो धर्मः कालहयं निरवधि विपुला च पृथ्वी। অর্থ এই যে এই নিরবধি কাল এবং বিপুলা পৃথিবী মানুষের বিচার করে। সমকালের পণ্ডিতবর্গের দ্বারা অবহেলিত ব্যক্তি উত্তরকালে উপযুক্ত সম্মান লাভ করতে পারে, এই বিশ্বাসে এই উন্নতশীল বক্তব্য যা ভবভূতি বলেছিলেন, সেই ভবভূতির বক্তব্যকে মহাকবি মাইকেল স্মরণ করেছেন তিলোত্তমা সম্ভব কাব্যে। আর সেটি প্রস্ফুটিত হয়ে, বিকশিত হয়ে, প্রতীয়মান হয়ে প্রমাণিত হয়েছে তার মেঘনাদ বধ কাব্যের মাঝখানে। মেঘনাদ বধ কাব্য রচনা হওয়ার পরে অনেকে অনেক প্রকার চেষ্টা করেছিলেন মেঘনাদ বধ কাব্যকে ব্যঙ্গ বিদ্রুপ করতে। যেমন পঞ্চানন্দ বন্দ্যোপাধ্যায় তার ছুচুন্দ্রী পদ কাব্য রচনা করেছিলেন মেঘনাদ বধ কাব্যকে বিদ্রুপ করে। এর নায়ক মেঘনাদ এবং রাবণকে নিয়েও অনেক বিদ্রুপের তীর অনেকে ছুঁড়েছিলেন। এমনকি বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ প্রাথমিকভাবে এটাকে ভুল বুঝেছিলেন, পরবর্তীতে তিনি নিজেকে সংশোধন করে নিয়েছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও এটাকে ভালো চোখে দেখেননি। মেঘনাদ বধ কাব্য নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্যগুলির মধ্যে অন্যতম মহাকাব্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্যগুলি ইলিয়াড, অডিসি, রামায়ণ, মহাভারত, ফিনল্যান্ডের কালভালা, মিশরের গিলগামেশ মহাকাব্য, ভার্জিলের ইনিড, দান্তের দা দিভাইনা কমেদিয়া, তাসর, লি লিবার্তা জেরুজালেম, এরকম বহু গ্রন্থ আছে যেগুলো হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট মানের মহাকাব্য, এবং সেই মহাকাব্যগুলি এখন পৃথিবীতে সচলমান। তবে সাহিত্য মহাকাব্য হিসাবে মেঘনাদ বধ কাব্যের মহাকাব্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি আমরা লিটারারি এপিক, আর একটাকে বলছি এপিক অফ গ্রোথ। একটাকে বলছি জাতীয় মহাকাব্য বা অথেন্টিক মহাকাব্য বা এপিক অফ গ্রোথ, অন্যটিকে বলছি লিটারারি এপিক বা সাহিত্য মহাকাব্য, বা এপিক ফর লিটারেচার। সেই গ্রাউন্ড থেকে মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্য অতি উৎকৃষ্ট মানের মহাকাব্য, যে মহাকাব্যকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে 9টি স্বর্গ সেখানে রয়েছে। মহাকাব্যের নিয়ম অনুযায়ী অষ্টাধিকা স্বর্গস্তুতা অনধিকা তা 30, অর্থাৎ 33টির কম এবং 8টির বেশি স্বর্গ হলে তবে তাকে মহাকাব্য রূপে চিহ্নিত করা হয়। মাইকেল মধুসূদন দত্তের 8টি স্বর্গে বিরচিত, এই 9টি স্বর্গে বিরচিত মহাকাব্য অবশ্যই অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য। মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন্ডের মতো সুন্দর মহাকাব্য। মাইকেল মধুসূদন তার 9টি স্বর্গকে কীভাবে চিহ্নিত করেছেন আপনারা একটু শ্রবণ করুন। তিনি প্রথম স্বর্গকে নাম দিয়েছেন ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যে অভিষেক ও নাম প্রথম স্বর্গ। দ্বিতীয় স্বর্গের নামকরণ করেছেন ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যে অস্ত্রলাভ নাম দ্বিতীয় স্বর্গ। ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যে সমাগম নাম তৃতীয় স্বর্গ। ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যে অশোক বনং নাম চতুর্থ স্বর্গ। ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যে উদ্যোগ নাম পঞ্চম স্বর্গ। ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যে বধ নাম ষষ্ঠ স্বর্গ। ইতিশ্রী মেঘনাদ বধ কাব্যে শক্তি নির্বেদ নাম সপ্তম স্বর্গ।
ইতি শ্রী মেঘনাদ বধ কাব্যে প্রেতপুরী নাম অষ্টম সর্গ, ইতি শ্রী মেঘনাদ বধ কাব্যে সংস্কৃত নাম নবম সর্গ। এই 9টি স্বর্গের মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য বিরচিত। প্রথম স্বর্গে এখানে সীতা হরণের কথা অনুল্লেখিত, সেই চতুর্থ স্বর্গে গিয়ে সীতা হরণের কাহিনী, সীতা এবং সরমার কথোপকথনে আমরা খুঁজে পাই। কিন্তু প্রথম স্বর্গে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সম্মুখ সমরে বীর চূড়ামণি বীরবাহু মানে হত হয়েছেন, সেই খবর চলে গেছে মেঘনাদ ইন্দ্রজিতের কাছে। সেখানে তিনি অবাক হয়ে গেছেন যে রামকে তিনি প্রচুর আক্রমণ করেছেন, তাকে বানে বানে ভূপতিত করেছিলেন, সেই রাম কি করে ফিরে আসলেন, এসে কেমন করে আবার বীরবাহুকে হত্যা করলেন, এসব নিয়ে তার মধ্যে চমক রয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে এখানে রাবণের রাজসভার বর্ণনা, সেখানে চিত্রাঙ্গদা যিনি বীরবাহুর মা, তিনি এসেছেন। সেখানে শোকাকুলা মাতা চিত্রাঙ্গদার অভিমান, অভিযোগ, বিচার প্রার্থনা, রাবণের শোকাগ্নি এবং ক্রোধাগ্নি, মন্দোদরীর আগমন, সব কিছু মিলিয়ে রাবণের রাজসভার বিপুল ঐশ্বর্য, তার বর্ণনা, শোক এবং করুণ রসের ছড়াছড়ি। দ্বিতীয় স্বর্গ স্বর্গমর্তক পাতাল জুড়ে ইন্দ্রজিৎ মেঘনাদকে হত্যা করার চক্রান্ত, অস্ত্রের লক্ষণচন্দ্রের দিব্য অস্ত্র লাভ। তৃতীয় স্বর্গে আছে সমাগম। এই সমাগমের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রমীলা সুন্দরী এবং ইন্দ্রজিতের, যিনি স্বর্গের নন্দনকাননে ভ্রমণ করতে গিয়েছিলেন, মানে মধুচন্দ্রিমায় ব্যস্ত ছিলেন, সেখান থেকে তিনি ফিরে আসছেন লঙ্কাতে, অবরুদ্ধ লঙ্কা দ্বারকে। সেখানে সগর্বে প্রমীলা সুন্দরী ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতো বীরাঙ্গনা মূর্তি নিয়ে লঙ্কার মধ্যে প্রবেশ করছেন। শ্রীরামচন্দ্র মহানুভবতা দেখিয়ে তাকে মাতৃজ্ঞানে, কন্যা জ্ঞানে তাকে শুভেচ্ছা আশীর্বাদ দিয়ে যেন মানে লঙ্কা ধামে ছেড়ে দিলেন। চতুর্থ স্বর্গ হচ্ছে অশোক বন। সেখানে একাকিনী শোকাকুলা অশোক কাননে কাঁদেন রাঘব বাঞ্ছা নীরবে আধারে কুটিরে থাকা সীতা দেবীর দুঃখের বর্ণনা, সুলোচনে সরমার কাছে বলা গোদাবরী তীরে সখী সুখে ছিনু সুলোচনে, সেখানে নবলতিকার সখী দিতাম বিবাহ তরু সহ মঞ্জরিত জবে, গুঞ্জরিলে অলি না তিনি জামাই বলি বলিতাম তারে। এমন রোম্যান্টিক আখ্যান কাহিনী তিনি সীতাদেবী বর্ণনা করেছেন। পঞ্চবটি বনের কথা রয়েছে, সেখানে রাক্ষস রাজ রাবণের আগমন, সীতা হরণ এবং সেই সমস্ত গয়নাকে তিনি ফেলে দিয়েছেন। যে গয়নাগুলো কাছে না থাকার কারণ সরমা যখন জিজ্ঞেস করে রাবণকে দোষারোপ করেন, তখন তিনি বলেন বৃথাগঞ্জ দশাননে তুমি বিধুমুখী, হে চন্দ্রমুখী সরমা, তুমি বৃথা দশাননকে দিচ্ছ, আমি রামচন্দ্র লক্ষণচন্দ্রকে যাতে আমার হদিশ পান, খোঁজ পান, তার জন্যে এই অলঙ্কার রাশি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে এসছি। তো এরকম কথায় তিনি চলে আসলেন পঞ্চমে। তিনি গেছে পঞ্চম স্বর্গে হচ্ছে উদ্যোগ। লক্ষণ মায়া বলে দৈব অস্ত্রে সুসজ্জিত হয়ে উদ্যোগ করছেন। ষষ্ঠ স্বর্গে বধ, সেখানেই কাব্যের শ্রেষ্ঠত্ব। সেখানে ইন্দ্রজিৎ মেঘনাদকে মহাকবি মাইকেল অসাধারণ মহিমায় উন্নীত করেছেন। পুত ঘৃত রসদীপ পুষ্প রাশি রাশি গণ্ডাদের সিংহে গোড়া কষাকষি ভরা, হে জাহ্নবীতা বসালে কলুষ না আসিনি তুমি, পাশে হেম ঘণ্টা সে উপহার নানা বসেছে রথীন্দ্র একাকী, নিমগ্ন তপে চন্দ্রচূড় যেন যোগীন্দ্র, কৈলাসগির তব উচ্চ চূড়ে, যথা কোথা তোর ব্যাঘ্র পাশে গোষ্ঠ গৃহে, যমদূত ভীমবাহু লক্ষণ পশিলা মায়া বলে ঝঞ্ঝিল্লা অসুবিধানে, বাজলে তুলির ঘণ্টা গম্ভীর নির্ঘোষে। এই যে লাইনগুলো সেখানে, কিংবা সরস্বতী যে শিয়াজি মহারুদ্ধতে যে কহিল রাক্ষস শ্রেষ্ঠ এ কনকপুরে, এসব তো পরবর্তীকালে কথা। সেই
শক্তি নির্ভেদের বীরত্ব এখানে নেই, এখানে আছে কারুণ্য, এখানে আছে সচ্চরিত্রের মহিমা। পুত ঘৃতরাশি পুষ্প রাশি রাশি পুষ্প, এই যে মানে সেখানে পূজারী মেঘনাথ নিকুম্ভিরা যজ্ঞাকারে তিনি তার দেবী, আরাধ্য দেবী নিকুম্ভিরাকে আরাধনা করছেন। সেখানে লক্ষণ মায়া বলে প্রবেশ করেছেন, দ্বার রুদ্ধ, কিন্তু অবাক হয়েছেন। তারপর কিছু সময় বাদে বুঝতে পারলেন যে বিভীষণের চক্রান্তে সেখানে গেছে। তারপর লক্ষণের দৈব অস্ত্রে আঘাতপ্রাপ্ত ইন্দ্রজিৎ মৃত্যুবরণে চলে গেছেন। মহাকবি বলছেন, লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে। সপ্তম স্বর্গ শক্তি নির্ভেদ, সেখানে সরসে তেজস্বী আজ মহারুদ্র তেজে কহিল রাক্ষস শ্রেষ্ঠ এই কনকপুরে ধনুর্ধর আসুযত সাধু শীঘ্র করি চতুরঙ্গ রণরঙ্গে ভুলিব জ্বালা। রাবণ এখানে অস্ত্রসজ্জা করেছেন পুত্র মেঘনাদের মৃত্যুর বদলা নিতে। অপরদিকে গর্জিলা বিকট ঠাট জয়রাম নাদে বলে বানর সৈন্যরা উল্লাস করছেন, তাদেরকে সংগঠিত করছেন। এখানে যুদ্ধের দামামা বেজে উঠেছে। সেখানে শক্তি নির্ভেদ, শক্তি নির্ভেদে লক্ষণের উপরে শক্তিশাল মেরেছেন রাবণ। অষ্টম স্বর্গে প্রেতপুরীতে যাত্রা করেছেন শ্রীরামচন্দ্র। দশাননের কাছ থেকে গিয়ে তিনি ওষুধের সন্ধান পেয়েছেন। ছায়ামূর্তির কাছে মায়ার অতন্দ্র মানে সঙ্গদানে পথদর্শক হিসেবে মায়াদেবীর সাহায্যে শ্রীরামচন্দ্র দশরথের কাছে পৌঁছেছেন প্রেতপুরীতে। সেখান থেকে তিনি গেছেন, সেখানে ভার্জিলের ইনিডের মতো এখানে বা দাভাইনা কমেদির মতো নরক বর্ণনা আছে কিছুটা, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা অস্ত্র ওই যে আহত লক্ষণের জন্য ঔষধ সন্ধান, দশরথ সেই ঔষধ বলেছেন। তারপরে হনুমানকে সেই ঔষধ আনিয়ে লক্ষণকে তিনি সুস্থের বন্দোবস্ত করেছেন। নবম স্বর্গে সেখানে ইন্দ্রজিতের পত্নী প্রমীলা ইন্দ্রজিতের সঙ্গে সহমরণ যাত্রা করেছেন। পুত্র এবং পুত্রবধূকে হারিয়ে লঙ্কাপুরী রাবণ এবং আত্মীয় স্বজন ও লঙ্কার বাসিন্দারা সপ্ত দিবানিশী লঙ্কা কাঁদিলা বিষাদী, এই করুণ রসের মধ্য দিয়ে শেষ হয়েছে সংস্ক্রিয়া নামক নবম স্বর্গে। এই গেল মেঘনাদ বধ কাব্যের আদ্যপান্ত কাহিনী, অতি সংক্ষেপে আমি তুলে ধরলাম। এর মাঝখানে বীর রস এবং করুণ রস সবই রয়েছে। নামকরণও খুব সুন্দর হয়েছে। মেঘনাদ বধ, রাবণ এবং মেঘনাদ দুইজনের ডুইং এবং সাফারিং বেশি, তাই পাশ্চাত্য মতে রাবণ এবং মেঘনাদের নায়ক হতে কোনো অসুবিধা নেই। যদিও ভারত মতে বলা হয়েছে সদ্বংশজাত ব্রাহ্মণ ক্ষত্রিয় ধীরুদাত্ত, সদ্বংশজাত দেবতা ব্রাহ্মণ ক্ষত্রিয় ধীরুদাত্ত গুণান্বিতা, কিন্তু এখানে ক্ষত্রিয় নয় ব্রাহ্মণও নয়, কিন্তু তার তপস্যা গুণে, তার সাধনা গুণে, তার কর্মফল গুণে ইন্দ্রজিৎ মেঘনাদ অত্যন্ত শ্রদ্ধেয় চরিত্ররূপে প্রতিষ্ঠিত হয়েছে। যে বসেছে রথীন্দ্র একাকী নিমগ্ন তপে চন্দ্রচূড় যেন যোগীন্দ্র, মানে শিবের মতো তিনি তপস্বী, সৎকর্মভোগী এবং পূজারী, এমন ধর্মপ্রাণ মানুষের কথা এখানে বলা হয়েছে। রাক্ষস বংশোদ্ভব। মাইকেলের চরিত্র চয়নে যথেষ্ট সুন্দর ব্যবস্থাপনা আছে। রজনী, প্রদোষ, সন্ধ্যা, স্বর্গমর্ত, পাতাল, অস্ত্রের ঝঞ্ঝনা, বীর রস, করুণ রস, রৌদ্র, ভয়ানক, সকল প্রকার রসের ছড়াছড়ি নবরস এর মধ্যে রয়েছে। তাই গ্রন্থটা বেশ উল্লেখযোগ্য গ্রন্থ।